সময়টা এখন পড়ন্ত বিকেল। দুপুরের খাখার রোদ এখন আর নেই। ব্যবসা গরমের দাপটও আর নেই। সূর্য মামার রাগ যেন কমে এসেছে এখন। তবে রাগ কমেনি, আনিকার উল্টো আরও বেড়েছে। কিন্তু সে অসহায়, রাগ হলেও কিছু করার নেই। তার সাথে এখন যা হচ্ছে সবই তাকে মেনে নিতে হবে। এই মুহূর্তে সে বসে আছে সোফায়। তাকে ঘিরেই এখানে উপস্থিত সবাই বসে আছে। শুধু কি তাকে ঘিরে নাকি না, তার পাশে বসা ওই বদলোককে ঘিরেও, যে এখন আইসি ভঙ্গিতে তার পাশে বসে আছে। আয়নিকা এবার 1 ঘন্টা আগের ঘটনা মনে করে। তার বাবা যখন বলল তার কথাতেই বিয়ে হবে না হলে হবে না, তখনই ছাদ থেকে নেমে আসে আয়নিকা। বাবার কথা শুনে খুশি হয় আয়নিকা, কিন্তু বড় মুহূর্তে সেই পেপার আর ফটোগুলোর কথা মনে পড়ে, যেটা একটা রেজিস্ট্রি সার্টিফিকেট, যেখানে বর ও বউয়ের জায়গায় তার ও শুভ্রের নাম। আর ছবিগুলো যেখানে লিফটে তাদের জড়িয়ে ধরা, কলেজের সেই রুমের মধ্যে তাদের কাছাকাছি অবস্থার কিছু ছবি, যেগুলো দেখলে যে কেউ ভাববে তাদের মধ্যে গভীর কোনো সম্পর্ক আছে। ভাবলেই তার মন বিষাদে ভরে ওঠে। তখনই তার বাবা এসে তাকে জিজ্ঞেস করে, তুমি কি এই বিয়েতে রাজি মামুনি? তোমার যা বলার তুমি নির্ভয়ে বলতে পারো। কোনো ভয় নেই, আমি তোমার পাশে আছি। তোমার সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত হবে। হ্যাঁ বনু, বল। তোর যদি বিয়েতে মত না থাকে, আমরা তোকে জোর করব না। তার ভাইয়াও এসে তার কাঁধে হাত দিয়ে সাহস দেয় তাকে। আনিকা একবার ভাবে বিয়েতে না বলে দেবে সে, তারপর দেখবে এই লোক কি করে তাকে। সে বলতে যাবে তার আগেই শুভ্র গম্ভীর কণ্ঠে বলে, ও এই বিয়েতে রাজি, আমাকে নিজে বলেছে এই কথা, তাই না মিস আনিকা? আনিকা চোখ তুলে শুভ্রর দিকে তাকায়, যে আগের থেকেই তার দিকে তাকিয়েছিল। ফলে এই বদলোকের চোখে চোখ পড়ে যায় তার। চোখ ফিরিয়ে নেয় সে। ওই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না আনিকা। এতক্ষণে যতটুকু সাহস জুগিয়েছিল সেটা নিমেষেই শেষ হয়ে যায় তার। আর কিছু বলতে পারে না সে। বল অর্নি, তোর কি এই বিয়েতে মত আছে? মায়ের কথায় তার দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে কাপা কণ্ঠে বলে ওঠে। তোমরা যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি। মেয়ের কথায় খুশি হয় আজাদ চৌধুরী। তবে তিনি এভাবে মেয়ের বিয়ে দিতে নারাজ। তার একমাত্র মেয়ে, ধুমধাম করে বিয়ে দেওয়ার আশা তারও আছে। কিন্তু শুভ্রের জেদ আর শাহিল খান ও সুমি খান অনেক বোঝানোর পর রাজি হয় সে। শাহিল খান ও সুমি খান ছেলের কাণ্ডে অবাক হলেও বেজায় খুশি তারা। সব থেকে বেশি খুশি সুমি খান। তিনি ভাবছেন ছেলের জন্য ঠিক মেয়েকেই ঠিক করেছেন তিনি, না হলে কি। আর এক দেখাতেই তার রকচটা গম্ভীর স্বল্পভাষী ছেলে বিয়ের জন্য এত জেদ ধরে। আনিকার বাবা রাজি হওয়ার পরপরই কথা থেকে যেন এক ছেলে কাজেকে নিয়ে ঢুকে তাদের বাড়ি। আনিকার বাবা ততক্ষণে তাদের নিকট আত্মীয়দের তৎক্ষণাৎ আসার জন্য বলে দিয়েছে। ঈশার বাবা মাকেও খবর দেওয়া হয়, তারাও তাড়াতাড়ি চলে আসে। এত কিছুর মধ্যে আনিকা যেন স্তব্ধ হয়েছিল। কবুল বলো মা। কাজের কথায় ভাবনা থেকে বেরিয়ে আসে আনিকা। সে একবার বাবার দিকে তাকায়, তিনি তার দিকেই তাকিয়েছিল। আনিকার বাবার চোখ জল জল করছে। হয়তো ভাবছে তার এই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেল, যে আজ তার বিয়ে। এই তো কদিন আগেই ছোট ছোট পা দুটো নিয়ে সারা বাড়ি ছুটে বেড়াতো, খিলখিল হাসির শব্দে সারা বাড়ি মাতিয়ে রাখতো। মা বকা দিলে দৌড়ে বাবার কাছে গিয়ে গাল ফুলিয়ে নালিশ করতো আর বলতো, বাবা, তোমার বউ পচা, আমাকে খালি বকে। তুমি তোমার বউকে বকে দেবে। আর্নিকাকে অনেকক্ষণ চুপ থাকতে দেখে পাশ থেকে শুভ্র তার দিকে ধীরে এগিয়ে গিয়ে শুধু আরিকার সোনার মতো ফিসফিস করে বলে, কবুল বলবে নাকি আমি ধরে নেব তোমার পরের অপশনটা পছন্দ হয়েছে? শুভ্রর কথা শুনে আর্নিকা আতঙ্কিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তাড়াতাড়ি কবুল বলে ওঠে। সবাই একসাথে আলহামদুলিল্লাহ পড়ে নেয়। আর তারপর শুভ্রকে কবুল বলতে বলে সে তৎক্ষণাৎ বলে দেয়। দুজনেই বাধা পড়ে এক সুতোয়। তাদের দুজনের কেউ জানে না তাদের আগামী ভবিষ্যৎ কি হতে চলেছে। এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে, আদৌ সম্পর্কটা কত দূর গড়াবে। বিয়ে পড়ানো শেষ হতেই শুভ্র আনিকাকে আবারও ফিস করে বলে, 2 ঘন্টা হতে এখনো 5 মিনিট বাকি মিস। ওহ সরি, মিসেস আনিকা। তার আগেই আপনি মিসেস শুভ্র শেহরাজ খান হয়ে গেলেন। শুভ্রের কথা শুনে তার দিকে রাগীর দৃষ্টিতে তাকায় আনিকা। তা দেখে শুভ্র ভয় পাওয়ার ভান করে বলে, এইভাবে দেখবেন না মিসেস শুভ্র শেহরাজ খান, বুকে লাগে তো। মিসেস শুভ্র শেহরাজ খান ডাকটাই কিছু একটা ছিল হয়তো, তাই তো আনিকা আর কিছু বলতে পারে না।
তার ছোট্ট শরীরখানা কেঁপে ওঠে এই ডাকে, মিসেস। তার মানে তার বিয়ে হয়ে গেল। আচ্ছা, সত্যি কি বিয়ে হলো? সে তো ভেবেছিল এরা চলে গেলে বাবাকে বলবে তার ছেলে পছন্দ হয়নি, তারপর একটা প্রেম করে বাংলা সিনেমার মতো বিয়ে করবে। কিন্তু হাই কপাল, তার তো বিয়ে হয়ে গেল। আর তার থেকেও বড় কথা হলো, বিয়ে এভাবে হয়, বাংলা সিনেমার মতো না হলেও স্বাভাবিকভাবেও তো বিয়েটা হতে পারতো। কিন্তু তার সাথে কি হলো? না শপিং করলো, না ফটো তুললো, না হলুদ সন্ধ্যা হলো, আর না মেহেদি। তার বাবা না তাকে বলেছিল দেখতে আসলে বিয়ে হয়ে যায় না? তাহলে এটা কি হলো? এই মুহূর্তে তার ইচ্ছে করছে বাবাকে গিয়ে বলতে। বাবা, তুমি আমায় কেন মিথ্যে বলে যে দেখতে আসলে বিয়ে হয়ে যায় না? আর যদি সত্যি বিয়ে না হয় তাহলে কি আমার বিয়ে হয়নি? আমি সিঙ্গেল এখনো। এটা কি মিথ্যে মিথ্যে বিয়ে ছিল? হাই পিচ্ছি ভাবি, আমি আপনার একমাত্র দেবর আশরাফ। আর্নিকার ভাবনার মাঝে বাধা দেয়াতে সে বিরক্ত হলো। চোখ তুলে তার দিকে তাকাতেই দেখলো এটা সেই ছেলে যে কাজীকে নিয়ে এসেছিল। এবার রাগ হলো তার। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে নাকি। কয়েকজন আছে, তার এক মামা আর ফুপি ফুপা। তারা অন্যদিকে বসে গল্প করছে। আর মামাতো বোন ঈশা আর শুভ্রতা তার পাশেই বসে গল্প করছে। আর তার অপর পাশে বসা তার বর নামক বদলোক। সব দেখে তারপর সে বলল, বলুন দর্জি সাহেব। এমন অদ্ভুত সম্বোধনে ভ্যাবাচাকা খেয়ে যায় আশরাফ। তারপর সে নিজেকে সামলে বলে, পিচ্ছি ভাবি, ভুল বললেন। ওটা দর্জি না, দেবরজি হবে। থাক, পিচ্ছি মানুষ তো, কিছু মনে করলাম না। কিছু মনে করুন দর্জি সাহেব, আমি জেনে শুনেই এটা বলেছি। মুস্কি হেসে বলে আর্নিকা। আমাকে কোন দিক দিয়ে দর্জি মনে হচ্ছে পিচ্ছি ভাবি? তাহলে আমাকে কোন দিক দিয়ে পিচি মনে হচ্ছে যে বারবার পিচি পিচি বলছেন? কণ্ঠে রাগ মিশিয়ে বলে আর্নিকা। আর কিছু বলতে পারে না আশরাফ। মুখ ভোতা করে শুভ্রের পাশে বসে তাকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলে, হুম, ভাই, তুই এই মুম্বাই মরিচকে বিয়ে করার জন্য আমাকে বিদেশ থেকে সোজা এখানে নিয়ে আসলি, কাজীকে আনার জন্য? শুভ্র আর্নিকার পাশেই বসেছিল, তাই তাদের কথা সবটাই শুনেছে সে। তাই বাঁকা হেসে আর্নিকার দিকে তাকিয়ে বলে, আমিও দেখতে চাই এই বোম্বাই মরিচের ঝাল আমার সামনে কতদিন থেকে। একটু থেমে আবারও বলে, আর তোকে আমি বিদেশ থেকে নিয়ে আসিনি, তুই নিজেই আজকে দেশে ফিরেছিস। আমি শুধু তোকে এয়ারপোর্ট থেকে সোজা এখানে কাজীকে নিয়ে আসতে বলেছি। আশরাফ কিছু বলে না, চুপ করে বসে থাকে। আজ এসে জার্মান থেকে ফিরেছে। ফিরেই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতেই শুভ্র কল করে তাকে। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে শুভ্র বলে, একটা ঠিকানা পাঠাচ্ছি, 1 ঘন্টার মধ্যে কাজীকে নিয়ে চলে আয় এখানে। আই রিপিট, জাস্ট 1 আওয়ার্স। অন্যদিকে শুভ্র আনিকার মুখপানে তাকিয়ে বাঁকা হেসে মনে মনে বলে, মিসেস শুভ্র শেহরাজ খান, এবার আমিও দেখি আপনার ছলনা আর কত কিছু করতে পারে। রাত 8টা। সূর্যি মামা বিদায় নিয়ে আকাশের চাঁদ মামার আগমনে ধরণীতে নেমে এসেছে রাত্রি। পরিবেশ এখন ঠান্ডা শীতল, চারদিকে অন্ধকার রাত্রি বিরাজ করছে। আজাদ চৌধুরী চাঁদনি এভাবে মেয়েকে বিয়ে দিতে। তিনি ভেবেছিলেন মাসখানেক পর একেবারে অনুষ্ঠান করে তারপর তিনি তার মেয়েকে বিয়ে দেবেন। সেটা আর হলো কই। তাই তিনি এবার ভাবলেন 1 মাস পর আবারও ধুমধাম করে মেয়ের বিয়ের অনুষ্ঠান করবেন। ততদিন আর্নিকা তাদের কাছেই থাকবে। সাহিল খানও এই কথাতেই সহমত প্রকাশ করতে যাচ্ছিলেন। তখনই ঘর ভর্তি মানুষের সামনে শুভ্র স্বভাবস্বরূপ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার বউ আমার সাথেই যাবে, আর সেটা আজকেই যাবে। তার কথা শুনে তার দিকে রাগী চোখে তাকায় আর্নিকা। মনে মনে বলে, দেখো কেমন বউ বউ করছে, যেন কত বছর বউ ছাড়া অনাহারে মরছে। অবশেষে শুভ্রের কথাই শেষ কথা হলো। আর্নিকাকে তারা এখন নিয়ে যাবে। 1 মাস পরে তখন আবার ধুমধাম করে অনুষ্ঠান করা হবে। আর্নিকাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সবাই। আর্নিকা তার মাকে জড়িয়ে ধরে কান্না করছে। করবে নাই বা কেন? আজ যে তাকে তার বাবার বাড়ি থেকে বিদায় নিতে হবে। মেয়েদের জীবনে সব থেকে কষ্টকর মুহূর্ত বোধ হয় এটাই। বাস্তবতা কেন এত কঠিন? কেন মেয়েরা তার বাবা মার কাছে সারা জীবন থাকতে পারে না? সন্তান তো বাবা মার কাছে বোঝা হয় না। তাহলে এই সমাজের চোখে মেয়েরা বাবা মায়ের কাছে বোঝা কেন? এসব কোনো প্রশ্নের উত্তর নেই কারো কাছে। সবাই শুধু জানে এটাই নিয়তি। বহুকাল ধরে এটাই ভূমিতব্য, তাই এটা মানতেই হবে। মেয়েদের জন্মস্থান বাবার বাড়ি আর মৃত্যুস্থান হয় শ্বশুর বাড়ি। এটাই যেন ভূমিতব্য। আমিনা চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না ভাঙা কণ্ঠে বলে, শুভ্র বাবা যা বলবে
মেনে নেবে। বেশি ফাইজলামি করবি না, ওখানে সবার কথা শুনে চলবি, নিজের খেয়াল রাখবি, শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালোভাবে চলবি। আর কান্না করিস না মা, মন খারাপ হলে এবারে চলে আসবি, এটাও তোর বাড়ি। সুখে থাক মা, কান্না করবি না একদম। কথাটা বলে তিনি নিজেই কান্না করতে লাগলেন। আর্নিকা কিছু বলল না, সে মাকে জড়িয়ে ধরে কান্না করতে ব্যস্ত। আজাদ চৌধুরী এবার মেয়ের কাছে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কান্না করছো কেন মামনি? তুমি কি একেবারে চলে যাচ্ছ নাকি? যখনই আমাদের কথা মনে পড়বে তখনই চলে আসবে বা আমাকে কল করবে, আমি নিজে যাব তোমার কাছে, ঠিক আছে? কান্না করে না মা। কথাগুলো বলতে বলতে তার আঁখি জোড়া হতে অশ্রু গড়িয়ে পড়ল। আর্নিকা আবার তার বাবাকে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমি তোমাদের ছেড়ে যাব না বাবা। ওদের বলো না চলে যেতে, আমি যাব না বাবা। এমনটা বলতে নেই মা, প্রত্যেক মেয়েকে ছেড়ে যেতে হয়। তিনি এবার মেয়েকে নিয়ে শুভ্রের কাছে গিয়ে আর্নিকার হাত শুভ্রের হাতে তুলে দিয়ে বললেন, মেয়েটাকে বড় আদরে মানুষ করেছি বাবা, একটু দেখে রেখো, কোনো ভুল করলে একটু মানিয়ে নিও। শুভ্র আর্নিকার হাতটা শক্ত করে ধরে বলে। চেষ্টা করব কোনো অভিযোগ না আসার। আর্নিকা এতক্ষণ দূরে দাঁড়িয়ে বোনকে দেখছিল। তার এই ছোট্ট বোনটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। আজ তাদের ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাবে। এখন অফিস থেকে ফিরলে আর কেউ ঘুরতে নিয়ে যাওয়ার বায়না করবে না, কেউ আর চকলেট আইসক্রিম না আনলে মুখ ফুলিয়ে বসে থাকবে না। ভাবতে বুকের ভেতরটা ব্যথা অনুভব হয় তার। পুরুষ মানুষের কাঁদতে নেই, তারপরেও তার আখিজোড়া আজ বাধা মানছে না। অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে গাল বেয়ে। হাতের উল্টো পিঠে চোখের জল মুছিয়ে এগিয়ে যায় আর্নিকাদের কাছে। তারপর শুভ্রকে উদ্দেশ্য করে ভাঙা গলায় বলে, আপনার উপর আমার বিশ্বাস আছে স্যার, আপনি আমার বোনকে কষ্টে রাখবেন না জানি, তারপরে বলছি আমার এই অবুঝ বোনটাকে একটু মানিয়ে নেবেন। ও এখনো ঠিক ভুল বুঝতে পারে না, আপনি ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিয়েন। শুভ্র মুখে কিছু বলে না, শুধু অনিকের কাঁধে হাত দিয়ে তাকে আশ্বস্ত করে। আর্নিকা ততক্ষণে অনিককে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। সেটা দেখে অনিক ঢোক গিলে নিজের কান্নার সংবরণ করে বোনের মাথায় চুম্বন এঁকে দিয়ে এক হাতে তাকে জড়িয়ে নিয়ে বলে, কান্না করছিস কেন পাগলি? কাঁদবি না একদম। তোর যদি আমাদের কাছে আসতে ইচ্ছে হয় তাহলে আমাকে বলবি, আমি তখনই গিয়ে তোকে নিয়ে আসবো, ঠিক আছে? তখনই সেখানে আসে ঈশা। আর্নিকা ও তার প্রাণপ্রিয় বান্ধবীকে দেখে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ঈশা নিজেও কান্না করলেও মুখে হাসি ফুটিয়ে বলে, এই মহিলা, কাঁদছিস কেন? এখন তুই বিবাহিত মহিলা হয়ে গিয়েছিস বলে কি কাঁদছিস নাকি? তাহলে আরও কাঁদতে থাক, আর আমাকে দেখে চলতে থাক। দেখ আমি কেমন এখনো অবিবাহিতা মহিলা আছি। ঈশার এমন কথায় কান্নার মাঝেও হেসে দেয় আর্নিকা। তারপর একে একে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। এগিয়ে যেতে থাকে নতুন গন্তব্য, নতুন জীবনের উদ্দেশ্যে। অনেক তাকিয়ে থাকে গাড়িটির যাওয়ার দিকে। আখিজোড়া হতে গড়িয়ে পড়ছে অস্ত্রবিন্দু। অনিকের এমন ভঙ্গুর অবস্থা তীরের মতো বিধে ঈশার মনে। সে এগিয়ে যায় অনিকের দিকে, তার কাঁধে হাত রেখে বলে, ভেঙে পড়বেন না অনিক ভাইয়া। অনিকা তো আমাদের ছেড়ে চলে যায়নি, শুধু আজ থেকে সে শ্বশুরবাড়িতে থাকবে, এটাই। ঈশার কথা শুনে তার পানে তাকায় অনিক। তারপর এক পলক তাকায় তার কাঁধে রাখা ঈশার হাতের দিকে। অনিকের তাকানো দেখে হাত সরিয়ে নেয় ঈশা। তারপর কিছু বলতে যাবে তার আগে ঈশাকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায় অনিক। অনিকের এমন ব্যবহারে কষ্ট পায় ঈশা, তবে কিছু বলতে পারে না। প্রিয় বান্ধবীর বিদায় ও ভালোবাসার মানুষটির অবহেলায় অশ্রু গড়িয়ে পড়ে আখিজোড়া হতে। রাত বেড়েছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে শহরের নিস্তব্ধতা। সারাদিনের কোলাহলপূর্ণ শহরটা যেন এই মুহূর্তে এসে থমকে গেছে। শহরটিও যেন সারাদিনের ক্লান্তিকে মেটাতে ঘুমিয়ে আছে। আর্নিকা শুভ্রের রুমের দরজার পাশে দাঁড়িয়ে ঘুমে ঝিমোচ্ছে আর শুভ্রের অপেক্ষা করছে। হাতে তার বড় একটা ফুলদানি। কিয়ৎক্ষণ পূর্বেই তাকে এই রুমে বসিয়ে দিয়ে গেছে শুভ্রতা। নিয়ম অনুযায়ী আজ তাদের বাসর রাত। কথাটা ভেবে রাগে ফুঁসে ওঠে আর্নিকা। এই বদলোকের বাসর করা আজ দেখাবে সে, তার জন্যই হাতে এই ফুলদানি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই বদলোক আসলেই এটা দিয়ে তার মাথা ফাটিয়ে তাকে বিয়ে করার শখ মেটাবে।
কিন্তু কথা হচ্ছে ফুলদানিটা বেশ ভারী। আনিকার মতো পুচকে মেয়ে 10 মিনিট হাতে রাখতেই আর পারছে না ধরে রাখতে, তার ওপর আবার এই ঘুম। আরও কিছু সময় পার হতেই অধৈর্য হয়ে ওঠে আনিকা, তার দ্বারা আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। ফুলদানিটা নিচে রেখে দরজার পাশ থেকে বেরিয়ে আসে, তারপর কোমরে হাত দিয়ে লম্বা শ্বাস নেয় সে, তারপর বলে, এই বদলোকের জন্য হাত পা ব্যথা হয়ে গেল। তখন থেকে অপেক্ষা করিয়ে রেখেছে। নতুন বউকে কেউ অপেক্ষা করায় নাকি? আমার অপেক্ষায় ছিলে নাকি মিসেস শুভ্র? পুরুষালী গম্ভীর কণ্ঠে তার দিকে তাকায় আনিকা, তারপর রাগে গজগজ করতে করতে বলে, বই গেছে আমার আপনার জন্য অপেক্ষা করতে। তাই নাকি? কথাটা বলতে বলতেই শুভ্র দরজা লাগিয়ে আনিকার দিকে এগিয়ে আসে। সেটা দেখে আনিকা শুকনো ঢোক গিলে জোর গলায় বলে, তা নয় তো কি, হ্যাঁ? আর আপনি আমার দিকে এভাবে আসছেন কেন? শুভ্র কিছু না বলে আনিকার দিকে এগোতে থাকে। আনিকা শুভ্রকে তার দিকে আসতে দেখে এক পা করে পিছিয়ে যেতে লাগে। একসময় কাবাডে তার পিঠ থেকে গেলে সে ভীত গলায় বলে ওঠে, কি করছেন? দূরে যান আমার থেকে। শুভ্র আনিকার কাছাকাছি এসে দাঁড়ালো, তারপর আনিকার দুপাশে হাত রেখে তাকে দু হাতের মাঝে বন্দি করে তার দিকে ঝুঁকে যায়। শুভ্রকে ঝুঁকে আসতে দেখে ফট করে মাথা অন্যদিকে ঘুরিয়ে আঁকিজোড়া খিচে বন্ধ করে নেয় আনিকা। আনিকাকে এমন করতে দেখে বাঁকা হাসে শুভ্র, হাত বাড়িয়ে কাভার থেকে টি শার্ট আর প্যান্ট নিয়ে আনিকার থেকে সরে আসতে আসতে বলে, আমি তো টি শার্ট আর প্যান্টের জন্য এগিয়ে যাচ্ছিলাম। তুমি কি ভাবছিলে মেয়ে? এতটুকু বাচ্চা মেয়ে, তার মনে আবার এইসব? কথাটা বলতে বলতে শুভ্র ওয়াশরুমে ঢুকে যায় ফ্রেশ হতে। আনিকা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটাকে কি বলে গেল? সে খারাপ চিন্তা ভাবনা করে? না, এই লোককে তো আর ছাড়া যাচ্ছে না। এই লোককে দেখিয়ে দিতে হবে সে কে। রাগে গজগজ করতে করতে আনিকা আবারও ফুলদানিটা হাতে তুলে নিয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। প্রায় 5-10 মিনিট পর ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসতে নেয় শুভ্র। তখনই তার দিকে ফুলদানি ছুঁড়ে মারে আনিকা। ভাগ্যক্রমে শুভ্র সরে দাঁড়াতেই বেঁচে যায় সে, তবে বাঁচতে পারে না ফুলদানিটা, দেয়ালে লেগে চুরমার হয়ে যায় সেটি। শুভ্র এক পলক তাকায় ভেঙে যাওয়া ফুলদানিটির দিকে, তারপর তাকায় আনিকার দিকে, যে তার দিকে রাগী দৃষ্টিতে চোখ মুখ লাল করে তাকিয়ে আছে। মেয়েটার রাগী মুখশ্রীতেও যেন থমকায় শুভ্র। এই মেয়ে রাগী চোখেও তার সাথে ছলনা করছে। ছলনা না করলে কি আর শাস্তি দেওয়ার জন্য বিয়ে করলেও এই মুহূর্তে তার মন বলছে। তোরই তো বউ শুভ্র, কেন শুধু শুধু শাস্তি দিবি? বাচ্চা বউ ভুল করতেই পারে, সেটা ভেবে না হয় মাফ করে দে। কিন্তু পর মুহূর্তেই সেদিনের করা অপমানের কথা মনে পড়তেই চোয়াল শক্ত হয়ে ওঠে শুভ্রের। রাগী কণ্ঠে বলে, পাগল হয়ে গেছো? জিনিস চোরাচুরি করছো কেন এইভাবে? আজ আর আনিকা এই রাগী কণ্ঠে ভয় পেল না, বরং দ্বিগুণ রাগী কণ্ঠে বলে ওঠে। আপনাকে আমি মেরে ফেলবো। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। রেগে থাকলেও আনিকার কথায় হেসে দেয় শুভ্র। এই পিচ্ছি মেয়ে নাকি তাকে মারবে, কথাটা ভাবতেই হাস্যকর ঠেকে তার কাছে। আনিকার কথায় কোনো জবাব না পেয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল ঠিক করতে থাকে সে। তা দেখে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে আনিকা। এই লোক তাকে ইগনোর করছে, সে কি ভাবে আনিকা কিছু করতে পারবে না? হনহন করে শুভ্রের দিকে এগিয়ে যায় সে, মানুষটার দিকে আঙুল উঁচিয়ে রাগে গজগজ করতে করতে বলে, আপনার আমাকে কি মনে হয় আমি পারবো না আপনাকে মারতে? শুভ্র এবার তার দিকে ফিরিয়ে বুকে হাত গুজে টান টান স্বরে বলে ওঠে। ঠিক আছে, মেরে দেখাও। থতমত খায় আনিকা। সে তো ভেবেছিল লোকটা রেগে যাবে, কিন্তু এই লোক তো তাকে উল্টো মারতে বলছে। এবার কি করবে? সে তো শুধু রেগে বলেছিল মেরে ফেলবে, কিন্তু এই হাতির বাচ্চার মতো লোককে কি করে তার মতো পিঁপড়া মারবে? তার এসব হাবিজাবি ভাবনার মাঝেই শুভ্র বলে ওঠে, শুনেছিলাম বাসরাতে নাকি স্ত্রী স্বামীর পা ছুঁয়ে সালাম করে। আমার কপালে দেখি কিছুই নেই। শুভ্রের কথায় ভাবনার জগৎ থেকে ফিরে তার দিকে রাগী দৃষ্টিতে তাকায় আনিকা, তারপর রাগে গজগজ করতে করতে বলে, আমার বাংলা সিনেমার মতো করে বিয়ে করার স্বপ্ন ভেঙে দিয়ে উনি আসে পা ছুঁয়ে সালাম নিতে, হ্যাঁ? তোমার এরকম উদ্ভট স্বপ্ন ছিল জীবনে? লাইক সিরিয়াসলি? খানিকটা অবাক হয়ে বলে শুভ্র। এই বদলোক একদম আমার স্বপ্নকে উদ্ভট বলবেন না। তো কি বলবো? কিছু না। কিছু বলবো না, এবার চুপচাপ ঘুমিয়ে পড়ো। কেন ঘুমাবো আমি? রাগ ও জেদি কণ্ঠে বলে আনিকা। কারণ আমি ঘুমোবো তাই। গম্ভীর কণ্ঠে বলে শুভ্র। তো আপনি ঘুমান, আমি কি মানা করেছি? আনিকার কথার জবাবে কিছু বলে না শুভ্র। এগিয়ে এসে হুট করে কোলে তুলে নেয় আনিকাকে।
আনিকাকে অবাক হওয়ার সময়টুকু না দিয়ে ধপ করে বিছানায় ফেলে দেয় তাকে। বিছানা নরম হওয়াতে ব্যথা পায় না আনিকা, তবুও চোখ মুখ কুঁচকে এক প্রকার চিল্লিয়ে বলে, কোমরটা ভেঙে গেল মনে হয় বাবা। এই বদলোক আমাকে এভাবে ফেললেন কেন? এবারেও নিশ্চুপ থাকে। শুভ্র লাইট অফ করে দিয়ে বিছানায় শুয়ে আনিকাকে আশ্রে পিছড়ে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে টান টান স্বরে বলে, এতদিন আমার ঘুম না হওয়ার কারণ হয়েছ, এবার প্রতি রাতে আবার ঘুমের কারণ হবে তুমি, মিসেস শুভ্র। আনিকা কি শুনল এইসব কথা? সে তো শুভ্রকে জড়িয়ে ধরা আর কথা বলার সময় ঘাড়ের ওপর তার ওষ্ঠজোড়ার পরশে হিম হয়ে আসে। পুরো শরীর কেমন বরফ হয়ে আছে, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। তার উপর শুভ্রের এত বড় শরীরের ভারে তার শরীর যেন চ্যাপ্টা হয়ে যেতে চাচ্ছে। তার কোমরের উপর দিয়ে শুভ্র এক হাতে তাকে আঙলে নিজের সাথে চেপে ধরে আছে। আনিকা চোখ বড় বড় করে শুভ্রের দিকে তাকিয়ে মুহূর্তে ছটফট করে উঠল। শুভ্রের হাত তার কোমরের উপর থেকে সরানোর ব্যর্থ চেষ্টা করতে করতে বলে, অসভ্য লোক, বদলোক, ছাড়ুন বলছি, ছাড়ুন আমায়, দূরে যান আমার থেকে, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চুপচাপ ঘুমিয়ে পড়ো, বেশি ছটফট করলে আজ রাতে যা হওয়ার কথা সেটাই হবে এই মুহূর্তে। মুহূর্তে শেষ হয়ে গেল আনিকার সব ছটফটানি। স্থির হয়ে গেল সে, এই লোক কি বলছে এইসব? শুভ্রের কথার অর্থ বুঝে স্থির হয়ে গেল আনিকা। না, এই লোকের বিশ্বাস নেই। সত্যিই যদি কিছু করে বসে তবে? আনিকা আর ভাবতে পারল না। শুভ্রের হাতের বন্ধিত্বে দাঁতে দাঁত চেপে শক্ত করে পড়ে রইল সে। নতুন এক সূর্য উদয়ের সাথে সাথে নতুন এক দিনের শুরু, তার সাথে কারো নতুন জীবনের শুরু। প্রতিদিন কারো জীবনের শুরুর গল্প, হয়তো কারো জীবন শেষের গল্প। এভাবেই ধারাবাহিকভাবে চলছে সবার জীবন। চারিদিকে ঝলমলে রোদ, তবে খুব বেশি বেলা হয়নি। সবে 7টার কোঠায় এসে থেমেছে ঘড়ির কাঁটা। অনেকের কাছে বেশি বেলা হয়ে গেল, ঘুম কাতরে আনিকার কাছে সবে ভোর। তার উপর কাল সারা রাত শুভ্রের আষ্টপিষ্টে জড়িয়ে ধরার জন্য ঘুমোতে পারেনি মেয়েটা। শরীরের উপর গোটা একটা চালের বস্তা থাকলে কারি বা ঘুম হয়? ভোর রাতের দিকে ঘুমিয়েছিল সে। ফলস্বরূপ সে কখন থেকে শুভ্র ডাকছে তাকে, কিন্তু তার কোনো সারা শব্দ নেই। গভীর ঘুমে তলিয়ে আছে সে। এ পর্যায়ে রাগ হয় শুভ্রের। একটা মানুষ এতটা ঘুম কাতুরে হয় কিভাবে? এবার সে খানিকটা চিল্লিয়ে বলে, এই মেয়ে, ওঠো বলছি। আনিকা এবার একটু নড়ে চড়ে ভালোভাবে গায়ে কাঁথা মুড়িয়ে পাশ ঘুরে শুয়ে ঘুম ঘুম কণ্ঠে বলে, আম্মু, আর একটু ঘুমাই। এবারে রাগটা যেন সহ্য সীমার বাইরে চলে যায় শুভ্রের। একে তো ঘুম থেকে উঠছে না, তার উপর আবার তাকে আম্মু বলছে। একটানে আনিকাকে কোলে তুলে নেয় সে। তারপর বাথরুমে গিয়ে জল ভর্তি বাথটবে ধপ করে ফেলে দেয় আনিকাকে। জলে পড়তে ধরফড়িয়ে উঠে আনিকা গভীর ঘরে চিল্লিয়ে ওঠে, আম্মু আম্মু, বাঁচাও, আমি নদীতে পড়ে গেলাম। জাস্ট শাট আপ স্টুপিড। শুভ্রের ধমকে তার দিকে অবুঝ বালিকার ন্যায় গোলগোল চোখে তাকায় আনিকা। তা দেখে ফুস করে একটা শ্বাস ছেড়ে বাথরুম থেকে বেরিয়ে যায় শুভ্র। কিয়ৎক্ষণ পরেই তার হাতে একটা শাড়ি নিয়ে ফিরে আসে সে। এসে দেখে এখনও আনিকা সেভাবেই বসে আছে। আবারও আনিকাকে ধমক দিয়ে শুভ্র বলে, এই মেয়ে, ওঠো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হয়ে এসো। শুভ্রের ধমকে কেঁপে ওঠে আনিকা। তার সাথে ধ্যান ফিরে আসে যেন তার। এতক্ষণে সে বুঝতে পারে কাল তার বিয়ে হয়েছিল, আজ সে শ্বশুর বাড়িতে। আর এই মুহূর্তে তাকে তার বর নামক বদলোকটি জলে ফেলে দিয়েছে। কথাগুলো ভেবে রাগ হয় তার। রাগে কিছু বলার জন্য চোখ তুলে তাকিয়ে দেখে এই বদলোক ততক্ষণে শাড়ি রেখে চলে গেছে। আর কিছু বলতে পারে না আনিকা। রাগ নিয়ে ফ্রেশ হয়ে শাড়ি পাল্টে নেয়। তবে শাড়ি পাল্টাতে গিয়ে বাঁধে আর এক সমস্যা, সে শাড়ি ভালো করে পরতে পারে না। আগে শখের বসে বাড়িতে টুকটাক শাড়ি পরতো, সেখান থেকেই কোনো মতে একটু পরতে জানে। কিন্তু শাড়ির কুচি তার কোনো মতে হয় না। উপায় না পেয়ে যেভাবে পারে সেভাবেই কুচি করে গুজে নিল। তবে বেশি ভালো না, কেমন যেন পটলা বেঁধে আছে। ওই বদলোককে আর এক দফা বকে দিল সে তাকে শাড়ি দেওয়ার জন্য। তারপর ওয়াশরুম থেকে বের হয়ে রুমে আসলো সে। রুমে আর শুভ্রকে পেল না, হয়তো কোথাও গেছে। এত সকাল সকাল কই গেল? কথাটি ভেবে নিজের ওপরেই রাগ হয় আনিকার। সে কেন ওই লোককে নিয়ে ভাবে? কোথায় যায় যাক,
তাতে তার কি, ভাববে না ওই বদলোকের কথা সে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়ে নিল আর্নিকা। মুখে ক্রিম দিয়ে চোখে হালকা কাজল ও ঠোঁটে হালকা লিপস্টিক পরে নিল সে। এবার নিজেকে কেমন যেন নতুন বউ বউ লাগছে নিজের কাছেই। তার মা বলেছে এভাবে থাকতে, বাড়ির বউরা নাকি এভাবেই থাকে, তার জন্যই একটু সেজে নিল। রুম থেকে বেরিয়ে নিচে আসলো সে। ড্রয়িং রুমে কেউ নেই, রান্নাঘর থেকে টুকটাক শব্দ পাওয়া যাচ্ছে, তাই রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সেখানে সুমি খান সকালের ব্রেকফাস্টের আয়োজন করছেন। সেটা দেখে আর্নিকা মনে মনে বলে, ছি অর্নি ছি, তুই থাকতে কিনা তোর শাশুড়ি কাজ করছে, তাহলে তোকে বাড়ির বউ করে আনলো কেন? তোর মা ঠিকই বলে, তোকে শ্বশুরবাড়ির লোক এক দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করাবে, আরেক দরজা দিয়ে বের করে দেবে। অর্ণিমা, তুই সকাল সকাল এখানে কি করছিস? কিছু দরকার? সুমি খানের কথায় তার দিকে তাকায় আর্নিকা, তারপর তার দিকে এগিয়ে যেতে যেতে বলে, না না আন্টি, আমি তো তোমায় সাহায্য করতে আসলাম। এখন তো আমি বাড়ির বউ, আমি কাজ করব, তুমি কেন কাজ করবে? কি বললি তুই? সুমি খানের রাগী কণ্ঠে চমকায় আর্নিকা। সে কি কিছু ভুল বলেছে নাকি? তাই ভীতু কণ্ঠে বলে, না মানে, আমি কি বললাম আন্টি? আবারও তুই আমাকে আন্টি বলিস? আমি কি এখন তোর আন্টি হই? কণ্ঠে রাগ মিশিয়ে বলেন সুমি খান। তার কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে তারপর বলে, তাহলে কি শাশুড়ি ডাকবো? আর্নিকার বোকা বোকা কথা শুনে মুচকি হাসেন সুমি খান, তারপরে বলেন, ধুর বোকা মেয়ে, তুই আমাকে মা ডাকবি। আজ থেকে আমিও তোর মা, ঠিক আছে? আমিও তোকে নিজের মেয়ের মতো নাম ধরে আর তুই করেই বলবো, ঠিক আছে? ঠিক আছে ডাকবো। এবার তুমি রেস্ট করো, আমি কাজ করব। আমি না বাড়ির বউ এখন। আর্নিকার কথায় তার দিকে এগিয়ে আসে সুমি খান। এবারে আর্নিকাকে ভালোভাবে দেখেন তিনি। সত্যি মেরুন রঙের শাড়িতেই মেয়েটাকে বউ বউ লাগছে, কিন্তু শাড়ির কুচি দেখে তিনি হাসতে হাসতে বলেন, আগে তুই নিজেকে সামলানো শিখে নে, তারপর সংসার। কথাটা বলেই তিনি শাড়ির কুচিটা ঠিক করে দিলেন। আর্নিকা একটু লজ্জা পেল, তা দেখে সুমি খান বললেন, থাকার লজ্জা পেতে হবে না, সবাই তো আর সবকিছু আগের থেকে পারে না, তুই এক সময় ঠিক পারবি। ঠিক আছে। আচ্ছা, আমাকে এবার একটু কাজ করতে দাও। আমার তো সব কাজ শেষ। একটু থেমে তিনি আবারও বলে ওঠেন, ঠিক আছে, এত যখন কাজ করতে চাইছিস তাহলে এই লেবু জলটা বাগানে শুভ্রকে দিয়ে আয়। কথাটা বলেই তিনি আনিকাকে একটা গ্লাস ধরিয়ে দিলেন। এদিকে আনিকা যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারল। সে ওই বদলোকের সাথে যেতে চায় না, কিন্তু না করারও উপায় নেই। তখন থেকে সেই তো কাজ করার জন্য বলছিল, এবার কি করে না করবে। অগত্যা লেবু জল নিয়ে সে এগিয়ে গেল বাগানের দিকে। খানবাড়ির বাগানটি অনেকটা এরিয়া জুড়ে। মেন গেট দিয়ে ভেতরে ঢুকেই প্রথমে বাগানটি নজরে আসে। চারিদিকে বিভিন্ন ফুলের সুগন্ধ ভেসে উঠেছে। গাছের কচি পাতা সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। মৃদু হাওয়ায় চারিদিক শিহরিত হয়ে উঠছে। বাগানের মাঝখানে পোশাক করছে শুভ্র। পুরুষালী পেশিবহুল মাসলস গুলিয়ে পোশাক করার দরুন ফুলে উঠছে। রোদের ঝিলিক মুখশ্রীতে পড়ায় ঘাম চিকচিক করছে। ঘন কালো চুলগুলো এই মুহূর্তে এলোমেলো হয়ে ঘামে ভিজে আছে। কিছু চুল লেপ্টে আছে কপালে। পুরুষালী শৈলে ঘামে ভেজা টি শার্টটি লেপ্টে আছে। শুভ্রের এই বিমোহিত রূপ দূর থেকে দেখে আছে আর্নিকা। এই বদলোক বদ হলেও দেখতে বদ নয়, চেহারা মাশাআল্লাহ আছে। পর মুহূর্তেই তার কর্মকাণ্ডের কথা মনে হতেই সে বলে, না, এই বদলোক আসলেই বদ। কথাটি ভেবে এগিয়ে যায় শুভ্রের দিকে। তার কাছে গিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, আপনার লেবু জল। মেয়েলি কণ্ঠে সেদিক পানে তাকায় শুভ্র। তাকাতেই যেন তার হৃদয় জুড়িয়ে প্রশান্তির ছায়া নেমে আসে। মেরুন রঙা শাড়িতে নিজেকে আবদ্ধ করে দাঁড়িয়ে আছে এক রমণী। চোখে হালকা কাজল আর চুলগুলো হাত খোপা করা। দু হাতে দুটো স্বর্ণের বালা, গলায় সরু চিকন স্বর্ণের চেন, কানে ছোট ছোট ঝুমকো। এগুলো কাল বিয়ের সময় পরানো হয়েছিল তাকে। এতে যেন হৃস্পন্দন বেড়ে গেল তার। আখি জোড়ায় একরাশ মুগ্ধতা ভর করল। এই যে বদলোক, আপনার লেবু জল। আর্নিকার জোর গলার কথায় ধ্যান ভাঙে শুভ্রের। তৎক্ষণাৎ অন্যদিকে চেয়ে গম্ভীর কণ্ঠে শোধায়, তুমি এখানে কি করছো? রাগ হয় এ পর্যায়ে আর্নিকার রাগী কণ্ঠে বলে ওঠে। আপনাকে দেখতে এসেছি। শুভ্র তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে, কি? কিছু না, এ নিন আপনার লেবু জল। হাত বাড়িয়ে গ্লাসটি নেয় শুভ্র, তারপর বলে, কি ব্যাপার, সকাল সকাল এত বউ সেজেছো কেন? আমি তো এই বাড়ির বউ, তাই বউ সেজেছি। তার মানে বলছো আমি তোমার বর? মানি না আপনাকে আমি বর। তাহলে তুমি বউ হলে কিভাবে? যেভাবে হলাম, তাতে আপনার কি? হ্যাঁ, মুখ বাঁকিয়ে কথাটি বলে আর দাঁড়ায় না আর্নিকা। তৎক্ষণাৎ সেখান হতে প্রস্থান করে সে। শুভ্র তার যাওয়ার পানে চেয়ে রয় কিয়ৎক্ষণ। সেদিক পানে চেয়ে থেকেই বলে ওঠে,
বোকা বউ আমার। কিয়ৎক্ষণ পূর্বেই সকালের নাস্তা করে কক্ষে এসেছে আনিকা। এখন বিছানার এক কোণে বসে শুভ্রকে বগে চলেছে সে। তার অবশ্য যথাযথ কারণও আছে তার কাছে। কিয়ৎক্ষণ আগে ব্রেকফাস্ট টেবিলে নাস্তা করতে করতে সবার মাঝে সাহিল খান আনিকার উদ্দেশ্য করে শোধায়। আন্টি মামুনি, তুমি কলেজে যাওয়া কবে থেকে শুরু করবে? আনিকা কিছুক্ষণ অবাক হয়ে তার দিকে চেয়ে রয়। তার এখন জোর গলায় বলতে ইচ্ছে করছে, আমি তো আর পড়বো না, যা পড়েছি তাই হবে। বাচ্চাদের পড়ানোর জন্য এটাই যথেষ্ট। আমার এখন বিয়ে হয়েছে না, এখন আমি সংসার করব। কিন্তু বলতে পারল না। তার আগেই স্বভাবস্বরূপ গম্ভীর কণ্ঠে শুভ্র বলে ওঠে। কবে থেকে শুরু করবে মানে? আজ থেকেই যাবে? সাহিল খান ছেলের দিকে তাকিয়ে বলেন, কাল বিয়ে হলো, আজকে কলেজ যাবে আনিমা মামুনি? ও তো বিয়ে নিয়ে একটা ইচ্ছে থাকে নাকি? আমাদের বিয়েটা হয়েছে অপ্রত্যাশিতভাবে, তাই এই বিয়ে নিয়ে কোনো ইচ্ছা বা স্বপ্ন থাকার কথা নয়। আর যা ইচ্ছে থাকার সেটা পরবর্তী অনুষ্ঠানে সবাই পূরণ করে দেবে। সামনে 2 মাস পর তার এক্সাম। এই সময় কলেজ বাদ দেওয়া যাবে না। পড়াশোনা আগের মতোই চালিয়ে যেতে হবে।